আজকে হচ্ছে তোমার আলোর প্রতিসরণ নবম অধ্যায়। এই অধ্যায়টা একটু দেখার চেষ্টা করব। এমসিকিউ গুলা ফার্স্টে দেখবো, তারপরে যদি সময় হয় তো রিটেন। তো এখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এই অধ্যায় বিষয়। বলতেছে যে আলো হালকা থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের দিকে সরে আসে। আচ্ছা, এই জিনিসটা বলতে কি বুঝাইতেছে? এইটা যদি একটা অবিলম্ব হয় এবং এটা হচ্ছে তোমার বিভেদ তল। এই বিভেদ তলের সাথে এটা হচ্ছে তোমার অবিলম্বকে আপনি হিসাব করে যেই পয়েন্টে এসে তোমার আলোটা আপতিত হয় ওই পয়েন্টে একটা খাড়া লম্ব করে তোমার দেখায় আঁকে। এই জিনিসটার নাম হচ্ছে অবিলম্ব। এটা হচ্ছে বিভেদ তল। বলতেছে যে একটা আপতন রশ্মি, এখানে তোমার এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন। হালকা থেকে যখন ঘন মাধ্যমে যায় তখন কি কয়, তোমার এই অবিলম্বের দিকে সরে আসে। যে এটা হচ্ছে অবিলম্বের দিকে সরে আসে, লাইক দিস, এরকম। এই যে অবিলম্বের দিকে একটু চেপে গেল, এই জিনিসটা হয়, এই ঘটনাটা ঘটে। আবার যখন ঘন থেকে হালকায় যায় তখন অবিলম্ব থেকে দূরে সরে যায়। সেম ভাবে এটা হচ্ছে তোমার ঘন, এটা হচ্ছে হালকা। এটার কেসের মধ্যে কি হয়, যখন ঘন থেকে যাইতেছে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, লাইক দিস, এই যে দূরে সরে গেল। আচ্ছা, এই জিনিসটা তোমার আরো বেশি ভালো বোঝা যায় কোন জায়গায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে আমরা কিরকম করি, যে এটা হচ্ছে তোমার এই পাশে নিচে ঘন মাধ্যম হচ্ছে পানি, আর উপরে কি হালকা মাধ্যম ধরি হচ্ছে বায়ু। তাহলে ঘন মাধ্যম থেকে একটা আলো যখন উপরে যাইতেছে, মানে হালকা মাধ্যমে যাইতেছে, তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে এবং এরকম হয়ে যাবে। চলো এরকম না হইলে এবার মনে করো এই ঘনটারে আর একটু ওদিকে বাঁকাইলাম, এই যে এরকম করলাম, তাইলে ওই রেখাটা চাপতে 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 এরকম একদম বিভেদ তল বরাবর চলে যাবে। এইখানে যে কোণটা উৎপন্ন হয় আপতন কোণ, এই আপতন কোণটাকে বলা হয় ক্রান্তি কোণ বা কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এই ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সি, এই থিটা সি এই জায়গায়। আচ্ছা, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের উপরেও যদি আরো কোনো একটা কোণে ঘন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে তোমার আলো পাস করানো হয়, তখন কিন্তু হালকা মাধ্যমে আর যায় না, তখন ডিরেক্ট এই যে ধরো এই কোণের জন্য আলো তোমার একদম ফিরে আসবে, ঠিক পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, এক ফোঁটা আলো ওই পাশে যাবে না। তাহলে এই কেসটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আর এই জায়গায় আমরা একটা সূত্র দেখতেছি যে এ ইটা বি, এইটা বি এর যদি একটু বুঝি তাহলে সেটা হচ্ছে যে ইটা তো আমরা বুঝি প্রতিসরণাঙ্ক। তো এ ইটা বি বলতে বোঝায় যে এটা হচ্ছে একটা বি এর প্রতিসরণাঙ্ক, যে এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে তার প্রতিসরণাঙ্ক, কার প্রতিসরণাঙ্ক সেটা বোঝায়। এবং তার আগে যেটা, এটা হচ্ছে কার সাপেক্ষে, এটা হচ্ছে সাপেক্ষ, ফার্স্টে সাপেক্ষ, আর এটা হচ্ছে কার, কার প্রতিসরণাঙ্ক, এভাবে। সো এ ইটা বি বলতে কি বোঝায়? এ ইটা বি হচ্ছে এ এর সাপেক্ষে, এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক। আচ্ছা, এটা গেল। তারপরে সূত্রটা কিভাবে আনছে, যে সাইন আই বাই সাইন আর, উপরে হচ্ছে আপতন কোণ এর সাইন আর নিচে হচ্ছে প্রতিসরণ কোণের সাইন। আর এ ইটা বি, এটা যেহেতু ইটার একটা অনুপাত, ঠিক না? তার মানে ইটার ক্ষেত্রে কি হবে, এর নিচে হচ্ছে কার সাপেক্ষ সেটা, আর উপরে কার মানে কার বের করতে যেতেছি তার প্রতিসরণাঙ্ক, লাইক উপরে হচ্ছে ইটা অফ বি আর নিচে হচ্ছে ইটা অফ এ। তো ইটার সাথে তোমার মানে প্রতিসরণাঙ্কের সাথে যে বেগ, আলোর আলোর বেগ, সেটা কিন্তু তোমার কি কয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্কের কারণে কি হয়, যে উপরে চলে যায় সি এ, নিচে চলে আসে সিবি। তো এটা গেল। তারপরে হচ্ছে যে এ ইটা বি কে আমরা 1/b ইটা এ লিখতে পারি, কারণ যদি এ ইটা বি হয় ইটা বি বাই ইটা এ, তো বি ইটা একই, বি ইটা এ, এটা সমান কি হবে, ইটা এ বাই ইটা বি। তাহলে কি এটা আরেকটা ইনভার্স না, এই জন্য এটাও লেখা যায়। আর আরেকটা জিনিস, এই যে এ ইটা বি কে অনেক সময় যদি বায়ু মাধ্যমের সাপেক্ষে চিন্তা করা হয়, ধরো এ হচ্ছে বায়ু মাধ্যম, এরকম যদি হয় তাহলে এটা 1/θc লেখা ফেলা যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার স্নেলের সূত্র থেকে আনছিল যে n1 sin θ 1 is equal to n2 sin θ 2, মানে এটা আসলে আর কিছুই নাই, এই যে তোমার এই যে a ইটা b is equal to sin a by sin r, এই জিনিসটাই। আই কে হয়তো তোমার θ1 দিয়ে প্রকাশ করছে, আর কে θ2 দিয়ে প্রকাশ করছে, আর a ইটা b কে তোমার এই যে n b n a এর জায়গায় n1 n2 এভাবে প্রকাশ করছে। তারপরে তোমার এখানে কি করছে, যে থিটা সি সমান সাইন ইনভার্স এন ইটা 1 বাই ইটা 2। এই জায়গায় তোমার ধরো একটা থিটার মান হচ্ছে 90 ডিগ্রি হয়ে যায়। এই দেখো এই কোণটা যখন
তোমার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থিটা সি এর জন্য বিভেদ তল বরাবর ঘষে গেছে একদম। তো এই জায়গায় কি তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে না? তো এই জায়গায় যে কোনো একটা থিটার মান যখন তোমার 90 ডিগ্রি হয়ে যায় তখন আমরা কি করি, এইভাবে থিটা সি নির্ণয় করতে পারি। তো একটা তোমার থিটা সি এর জন্য তোমার অ্যাঙ্গেল হয়ে গেছে ধরো 90 ডিগ্রি, তখন এইটুকু হয়ে গেল 1, তাহলে তোমার থিটা সি সমান কত, n2/n1 তার সাইন ইনভার্স। সেম ভাবে ধরো এটা হচ্ছে তোমার থিটা সি, এটা হয়ে গেল 90 ডিগ্রি, তো এটা হয়ে যাবে 1, তাহলে এখান থেকে থিটা সি বের করলে কি হবে, সাইন ইনভার্স ইটা 1/ইটা 2। আচ্ছা এই জায়গায় দেখো এই জন্য বলে দিছি যে n1 হচ্ছে হালকা মাধ্যমের প্রতিসরণ আর n2 হচ্ছে ঘন মাধ্যমের প্রতিসরণাঙ্ক। কারণ আরেকটা কমন সেন্সের মাধ্যমে তুমি এই জায়গায় বুঝতে পারবা যে কোনটা উপরে হবে কোনটা নিচে হবে। সাইন ইনভার্সের ক্ষেত্রে মানে মান কি কখনো তোমার এখানে 1 থেকে বড় কখনো বসতে পারে? তো তোমরা কি কখনো শুনছো যে সাইন কোন একটা কোণ দিছি, থিটা দিছি, যার পরে আমার মান এসে পড়ছে 2? এটা কখনো হয় না। সাইন থিটার মান সবসময় -1 থেকে 1 এর ভিতরে হয়, যেটাকে এইভাবে প্রকাশ করা যায়, এইভাবে মানে -1ও হইতে পারে 1ও হইতে পারে, এবং এর মাঝখানে যে কোনো কিছু হইতে পারে, এর বাইরে কিচ্ছু না। সো এইখানে তোমার ইনভার্স যখন করবো তখন এই মানটা কখনো 1 এর চেয়ে বড় হবে না। সো নিচে হবে সবসময় বড়টা আর উপরে হবে ছোটটা, এটা বুঝলাম। তারপরে সংকট কোণের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি, এটা বোঝা লাগবে যে কর্কট কোণ হচ্ছে এইটা, আপতন কোণটাকে বলা হয় কর্কট কোণ, সংকট কোণ। যে সংকট কোণের কারণে ওই তোমার প্রতিসরিত যে কোণটা আছে সেটা হয়ে যাবে 90 ডিগ্রি। এই যে তোমার এই জায়গায় 90 ডিগ্রি হয়েছে। তারপরে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কি, যে আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাবে, যেটা হচ্ছে এই জায়গায় ঘটছে ঘন থেকে হালকা যাওয়ার সময়। তারপরে আপতন কোণের মান ক্রান্তিকোণ থেকে বড় হবে, এই যে তোমার সংকট কোণ বা ক্রান্তিকোণ যে আছে তার থেকে একটু বড় হয়ে গেলে তারপরে একদম পুরোপুরি ফিরে আসে, এটাই হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তারপরে এই জায়গায় কিছু লেন্সের চিত্র দেওয়া আছে, এগুলো যদি একটু বোঝার চেষ্টা করি, এটা কি করছে, যখন কোনো একটা আলোক রশ্মি একদম তোমার লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায় তখন সেই আলোক রশ্মির কোনো প্রকার কোনো পরিবর্তন হয় না, ডিরেক্ট সরাসরি চলে যায়। আবার যখন আলো সমান্তরালে আসলে সেটা ফোকাস দিয়ে যায়। আবার ধরো এইভাবে তোমার ফোকাস বরাবর যেটা আসে সেটা সমান্তরাল হয়ে যায়, এই কথা বলছি। এটার কিছু সেম, যখন আলোক কেন্দ্র দিয়ে যায় তখন সরাসরি চলে যায়, যখন সমান্তরালে আসে তখন ফোকাস বরাবর যায়, আবার যখন ফোকাস বরাবর আসে তখন সমান্তরালে যায়। এই তিনটা রুল লাগে ছবি আঁকার জন্য, এটুকু জাস্ট বলে দিছি। তারপরে বলে দিচ্ছে যে লেন্সের ক্ষমতা পি ইজ ইকুয়াল টু 1/f। এই জায়গায় এফ হচ্ছে তোমার কি ফোকাস দূরত্ব, আর পি কি লেন্সের ক্ষমতা। এর একক কি, একক হচ্ছে ডায়াপ্টার, ডি দিয়ে প্রকাশ করে ডায়াপ্টার। এখানে আরেকটা সূত্র তোমার থাকে যে তোমার লেন্সের ক্ষমতা P ইজ ইকুয়াল টু L প্রাইম বাই L, এটা অনেক সময় থাকে। এছাড়া আরেকটা সম্ভবত সূত্র আছে এরকম, P ইজ ইকুয়াল টু মাইনাস U/V TP এরকম একটা কিছু আছে। আচ্ছা সেটা লাগলে দেখবো না। এই জায়গায় তোমার দুইটা লেন্সকে একসাথে করছে এবং দুইটা লেন্সের একটা তোমার তুল্য ফোকাস আসছে, ফোকাস দূরত্ব আসছে, সেটা হচ্ছে f1 আর f2 ফোকাস দূরত্বের দুইটা লেন্সকে মিলায় যখন একটা লেন্স বানানো হয়েছে তখন সেই তুল্য ফোকাসের ফোকাস দূরত্ব যদি f হয়ে থাকে তাহলে সূত্রটা হচ্ছে এরকম 1/f ইজ ইকুয়াল টু 1/f1 প্লাস 1/f2। তারপরে এই জায়গায় তোমার হ্রস্ব দৃষ্টি বলছে। হ্রস্ব দৃষ্টি বলতে কি বোঝায়, মানে লোকটার দৃষ্টি হ্রস্ব, মানে সে কাছের জিনিস দেখতে পায়, কাছের জিনিস, এটা হচ্ছে কাছের জিনিস দেখতে পায়, কাছের জিনিস দেখতে পায়। আর তোমার দীর্ঘ দৃষ্টি বলতে বোঝায় যে সে দূরের জিনিস দেখতে পায়, কাছের জিনিস একটু কম দেখে, দূরের জিনিস দেখতে পায়। তাহলে কি দেখতে পায় না, কাছের জিনিস দেখতে পায় না। সে আবার হ্রস্ব দৃষ্টির ক্ষেত্রে সে কাছের জিনিস দেখতে পায়, তার মানে কি সে দূরের জিনিস দেখতে পায় না। আবার এটাও দেখো যে হ্রস্ব দৃষ্টির জন্য তার যে তোমার ফোকাস পয়েন্ট সেটা কোথায়, আগে, মানে ছোট, ফোকাস পয়েন্ট ছোট। সেম ভাবে তোমার এই দীর্ঘ দৃষ্টির জন্য তার যে ফোকাস বিন্দুটা এটা দূরে, মানে দীর্ঘ, এটাও একটা মনে রাখা যেতে পারে। যাই চোখের গঠন বলছে এই পিছনে তোমার রেটিনা থাকে, রেটিনার মধ্যে তোমার যে জায়গায় শ্বেতমণ্ডল বলছে, তারপর হচ্ছে রেটিনার জায়গায় তোমার যে করোয়েড আছে, তারপরে এটা হচ্ছে একটা লেন্স,
তারপর হচ্ছে এটা কি, এখানে ভিতরে কি থাকে, ভিট্রিয়াস হিউমার। তারপরে তোমার এই জায়গায় ইয়ে থাকে, বন্ধনী থাকে। তারপরে এই উপরে কি থাকে, কর্নিয়া। কর্নিয়ার এই জায়গায় তোমার আইরিশ থাকে, এই জায়গায় আইরিশ। তারপরে তোমার ছোট একটা পিউপিল থাকে, এই ফাঁকা অংশটুকু, আর মাংস বেশি দিয়ে আটকানো। তো আমরা ফার্স্টে যে এমসিকিউটা পাইছি সেটা হচ্ছে প্রতিসরণ কোণ কখন আপতন কোণের চেয়ে বড় হবে। প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়ে যাবে। আচ্ছা, তো আমরা কি পড়ে আসছি যে হালকা থেকে ঘন মাধ্যমে যখন যায়, এই যে এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে ঘন। হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় সেটা অবিলম্বের কাছাকাছি চলে আসে এইভাবে। তো প্রতিসরণ কোণ হচ্ছে এটা, আর এটা হচ্ছে তোমার আপতন কোণ। আমরা কিন্তু কোণ সবসময় কি অবিলম্বের সাথে ধরবো। আচ্ছা, তো আমরা দেখতেছি কি ঘন মাধ্যম থেকে হালকা থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় কি হইতেছে, প্রতিসরণ কোণ ছোট হয়ে যেতেছে, কিন্তু আমার কি লাগবে, প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় লাগবে। তো আমরা কি ঘন মাধ্যম থেকে হালকায় নিব, এই যে ঘন থেকে হালকায় নিতেছি, দেখো প্রতিসরণ কোণ বড় হয়ে যাচ্ছে, তার মানে ঘন থেকে হালকা হবে। আলো যখন ঘন থেকে হালকা মাধ্যমে প্রবেশ করে তখন প্রতিসরণ কোণ আপতন কোণের চেয়ে বড় হয়ে যায়। সেম ভাবে ক্রান্তিকোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণ কত। আচ্ছা, ক্রান্তিকোণ কি ঘন থেকে যখন হালকা মাধ্যমে যাবে তখন এই যে প্রতিসরণ কোণটা একদম বিভেদ তল বরাবর ভেসে যাবে। এর অর্থ কি, এই যে অবিলম্ব, এই অবিলম্বের সাথে তার কোণ 90 ডিগ্রি, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি। আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হওয়ার শর্ত কি, শর্ত মাত্র দুইটা, ঘন থেকে হালকা মাধ্যমে যেতে হবে এবং এই যে ক্রান্তিকোণ, ক্রান্তিকোণের চেয়ে একটু বড় কোণে যেতে হবে, দুইটা। তারপর ফাইবার কি, ফাইবার হচ্ছে তোমার সরু নমনীয় প্লাস্টিক তন্তু হইতে পারে অবশ্যই, খুব স্মরণীয় কাঁচতন্তু। কাঁচতন্তুটা হচ্ছে তোমার একটু বেশি কারেক্ট, খুবই সরু হইতে হবে, এটা হচ্ছে একটা ফ্যাক্ট, এজন্য এটা বেশি কারেক্ট। মানবদেহের ভিতরের অংশ দেখার জন্য কি ব্যবহৃত হয়, মানবদেহের ভিতরের জন্য আলোক নল ব্যবহৃত হয় অবশ্যই। তারপর হচ্ছে তোমার কোন কোষ কতগুলো রং চিহ্নিত করতে পারে। কোন কোষ হচ্ছে মানুষের রেটিনার মধ্যে কয়টা কোষ থাকে, রড কোষ থাকে আর কোন কোষ থাকে। কোন কোষ তোমার RGB যে কালারগুলো আছে, রেড, গ্রিন, ব্লু, এই তিনটা কালার সে চিহ্নিত করতে পারে, তার মানে কয়টা রং চিহ্নিত করলো, সে তিনটা। আর যেটা রড কোষ সে শুধুমাত্র সাদা কালার পার্থক্য করতে পারে, রঙিন নট রঙিন এরকম। এ মাধ্যমের সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক 3 বলছে, তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরণাঙ্ক কত, এটার উল্টা অবভিয়াসলি, ঠিক না, 2/3। ইজি কোশ্চেন। তারপর হচ্ছে ক্রান্তিকোণের অপর নাম কি, আমরা জানি সংকট কোণ। তারপর বলছে লেন্স প্রধানত কয় প্রকার, লেন্স প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কি উত্তল লেন্স আর একটা হচ্ছে অবতল লেন্স। যে উত্তল মানে হচ্ছে দুই পাশ দিয়ে উঁচা, আর অবতল মানে একটু গর্ত দুই পাশ দিয়ে, এই দুই ধরনের লেন্স। তারপরে আমাদের চোখের রং সংবেদী অংশ কোনটি, রং সংবেদী অংশ মানে একটা রং সিলেক্ট করতে পারে আর একটা রং সিলেক্ট করতে পারে না, কিন্তু রং আমরা একটু আগে দেখে আসছি যে তিনটা রং সিলেক্ট করতে পারে কোন কোষ, আর রড কোষ কি করে, শুধুমাত্র অন্ধকার অবস্থায় চলে। কোন লেন্স আলোক গুচ্ছকে অভিসারী করে, আলোক গুচ্ছকে অভিসারী করে, অভিসারী করা মানে কি, অভিসারী মানে হচ্ছে এই যে এরকম, এই যে কনভার্স করবে, এরকম করবে। এটা দেখো তো, এটা কোন লেন্সের মাধ্যমে করলাম, উত্তল লেন্স। আর যদি বলতো যে অভিসারী না অপসারী করে, অপসারী করা মানে কি দূরে সরাই দিবে, যেরকম দূরে সরাই দিবে, তাহলে এটা কার মাধ্যমে করছি, এটা হচ্ছে অবতল লেন্স। তারপরে লেন্সের বক্রতার ব্যাসার্ধ কয়টি, এই দেখো একটা লেন্স, এটার যদি তুমি একটা এইরকম একটা বৃত্ত কল্পনা করো তাহলে এখানে একটা ব্যাসার্ধ, এইরকম একটা বৃত্ত কল্পনা করলে এখানে একটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ না, সো দুইটা। লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি, সেম দুইটা, কারণ দুইটা বৃত্ত হচ্ছে। উত্তল লেন্সের প্রধান ফোকাস কোন ধরনের বিন্দু। আচ্ছা, উত্তর একটা লেন্স, এই যে তোমার এটা উত্তল লেন্স, উত্তল লেন্সের এখানে একটা ফোকাস বিন্দু আছে, এই ফোকাস বিন্দু দিয়ে আলো টালো যাইতে পারে, ঠিক না, তার মানে এটা তো একটা বাস্তব জিনিস, ঠিক না, এটা অবশ্যই সৎ বিন্দু। লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি আছে, কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়, সেটা কি আমরা এই যে ফার্স্ট পৃষ্ঠায় পড়ছিলাম যে একটা লেন্সের ক্ষেত্রে এই যে তার আলোক কেন্দ্র থাকে একটা, মানে এটা ধরো আলোক কেন্দ্র, তাই এই আলোক কেন্দ্র দিয়ে ডাইরেক্ট চলে যেতে পারে, ঠিক না, এইটা হচ্ছে আলোক কেন্দ্র। অবতল লেন্সের বিম্বের প্রকৃতি কি, অবতল লেন্স, এই যে অবতল লেন্সের তোমার আলো গেলে এরকম সরে যায় এবং দেখে মনে হয় যে পিছন থেকে কোনো একটা বিন্দু থেকে আসতেছে, এরকম একটা মনে হয়। এর অর্থ কি, এই বিন্দুটা আসলে কোনোভাবেই মিলে নাই, দেখে মনে হয় যে হয়তো মিলছে, তার মানে জিনিসটা কি অবাস্তব না। তো এই জিনিসটা সময় অবাস্তব হয়, এবং আবার বলে দিছি কি অবাস্তব সোজা, অবাস্তব উল্টা।
আমরা জানি উল্টা তখনই হবে যখন সেটা বাস্তব হবে, অবাস্তবের ক্ষেত্রে কোনো উল্টা হয় না, অবাস্তবের ক্ষেত্রে সবসময় সোজা। তারপর হচ্ছে 17 নম্বর বলছে যে লেন্সের ক্ষমতার প্রচলিত একক কি? লেন্সের ক্ষমতার একক কি? ডায়াপ্টার। তারপর কোনো লেন্সের ক্ষমতা +3 ডায়াপ্টার হলে লেন্সটি কি ধরনের লেন্স? আচ্ছা, যদি কোনো একটা লেন্সের ইয়া হয় তোমার পজিটিভ, এই যে পজিটিভ বলছে কিন্তু পজিটিভ 3D, পজিটিভ কার হয়? এই যে উত্তলের হয় সবসময়, উত্তলের ক্ষেত্রে হবে পজিটিভ আর অবতলের হবে নেগেটিভ। তারপর হচ্ছে 4D ক্ষমতা সম্পন্ন একটা লেন্সের ফোকাস দূরত্ব কত? আমরা জানি P = 1/f, f সমান চাই আমরা, P এর মান 4 বসাই দিব, কত হইলো 0.25 মিটার। এই তো। তারপরে বলছে কোন একটা ব্যক্তির চশমার অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার হলে লেন্সটির ক্ষমতা কত? ফার্স্টে দেখবো অবতল লেন্স, তার মানে কি মাইনাস হবে। তারপরে বলছে ফোকাস দূরত্ব 20, তার মানে কত? P সমান হচ্ছে 1/20। এটা যেহেতু আমরা একক মিটারে নিব হবে 0.2, 0.2 দিয়ে যদি আমরা 1 কে ভাগ করি তাহলে কত হয়? 5, তার মানে -5D। মিউ সমান কি? মিউ হচ্ছে প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক আমরা দেখে আসছি উপরে হচ্ছে sin i, নিচে হচ্ছে sin r। তাহলে এটা কই আছে? এই যে 21-এর sin i বাই sin r। আলোর প্রতিসরণাঙ্কের একক কি? আলোর প্রতিসরণাঙ্কের কোনো একক আছে? নাই তো, কারণ আলোর প্রতিসরণাঙ্ক হচ্ছে তোমার দুইটা ব্যাগের তোমার অনুপাত, যে আমরা দেখছিলাম যে ইটা এ ইটা b c c, তোমার এখানে হচ্ছে তোমার b, এখানে হচ্ছে a, তাহলে দুইটা ব্যাগের অনুপাত হচ্ছে একটা ইটা, তার মানে এদের একক কাটাকাটি, তো কোনো একক নাই। এবার বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? এটা তোমরা বইয়ে অনেকবার করে ফেলেছো, ঠিক না? বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক হচ্ছে কত? 1.33। তারপরে হীরার ক্রান্তিকোণ কত? হীরার ক্রান্তিকোণ হচ্ছে 24 ডিগ্রি। হীরার ক্রান্তিকোণ 24 ডিগ্রি কেমনে? এই যে তোমার এই হীরার প্রতিসরণাঙ্ক জানতে হবে, হীরার প্রতিসরণাঙ্ক কত? 1.44 এরকম কিছু একটা, ঠিক না? ওটা দিয়ে বের করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এ মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.3 এবং বি মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.5 হলে আলো কোন মাধ্যমে দ্রুত চলবে? যেখানে প্রতিসরণাঙ্ক কম সেখানে দ্রুত চলবে। যেরকম আমরা জানি যে বায়ুর মধ্যে প্রতিসরণাঙ্ক 1, আর অন্য যে কোনো জায়গায় তো 1 এর চেয়ে বেশি, বায়ুর মধ্যে কিন্তু সবচেয়ে জোরে চলে। তো সেখান থেকে আমরা বলতে পারি যে এটার মধ্যে কম আছে, তার মধ্যে এই এর মাধ্যমে আলোর বেগ বেশি হবে। তারপরে ঘনতর মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম নাকি বেশি? আবারও দেখো, প্রতিসরণাঙ্ক দিয়ে কিন্তু আমরা ঘন হালকা মোটামুটি বুঝে ফেলি। যে জায়গায় প্রতিসরণাঙ্ক 1.5 তার মানে সে ঘন, আর এই জায়গায় 1.3 মানে সে হালকা, হালকার মধ্যে বেগ বেশি। তো ঘনতর মাধ্যমে আলোর বেগ হালকা মাধ্যমের চেয়ে কম না? কম। দুটি মাধ্যমের বিভেদ তলে আলো কখন তার গতিপথ পরিবর্তন করে? গতিপথ তো সবসময় পরিবর্তন করে, শুধুমাত্র একবার ইয়ে করে না। আচ্ছা, বলে দিচ্ছে এরকম তির্যক ভাবে অবস্থিত হয়েছে, ঠিক না? তির্যক ভাবে যখন হয় মানে না অবিলম্ব এর একদম বরাবর, না এই বিভেদ তল বরাবর, কোনোভাবেই না হইলে তোমার যখন বাঁকা ভাবে হবে তখনই তারা বেঁকে যাবে, এইভাবে বাঁকবে অথবা এইভাবে বাঁকবে, যেগুলোই হোক বেঁকে যাবে। মরীচিকায় কোন ঘটনা ঘটে? মরীচিকায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে। সেটা কেমনে? ধরো এই জায়গায় একটা গাছ আছে, এটা হচ্ছে একটা গাছ, গাছের এই জায়গায় ধরো পানি আছে, মানুষ হচ্ছে এখানে অনেকটুকু দূরে। তো মরুভূমির কি বালু অনেক গরম থাকে, তার মানে তার উপরে একটা সারফেসের যে তোমার বায়ুর তাপমাত্রা, সে তাপমাত্রা অনেক বেশি, তার মানে এই জায়গায় বাতাস খুব বেশি নাই, তার মানে এটা হচ্ছে হালকা, ঠিক না? তার উপরে কিছু ইয়ে আছে, মানে একটু কম তাপমাত্রা আছে, মানে তাপমাত্রা একটু একটু করে কমতেছে, বালু খুবই গরম, তার কারণে এই নিচের অংশটুকু খুবই হালকা, তার উপরে হচ্ছে ঘন, সেম ভাবে উপরে আরো ঘন, বেশি ঘন। তার মানে কি হচ্ছে, এই যে এইখানে যে ইয়াটা আছে, অংশটুকু আছে, এই অংশটুকু থেকে যখন আলো আসতেছে ঘন থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, ঠিক না? তাহলে ঘন থেকে যখন হালকা মাধ্যমে যায় তখন কি বিভেদ তল বরাবর ঘেসে যায়, এইভাবে বেঁকতেছে। এই যে এইখানে আসা আলো এইভাবে বেঁকে গেল, তারপরে আবার নিচে যাইতেছে নিচে যাইতেছে নিচে যাইতেছে, এইখানে এসে আরো বেঁকে গেল, এরকম করতে 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 যখন এই জায়গায় আসছে তখন হয় যে এরকম মোটামুটি একদম পুরোপুরি বেঁকে গেছে। দেখতে দেখতে কি হইলো, এই জায়গায় সে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন লক্ষ্য করবো, তার কাছে মনে হইব আরে জিনিসটা তো এইখানে আছে, অথচ জিনিসটা এইখানে ছিল। দেখো, মানে পুরো এই উল্টা দিকে যাওয়া শুরু করছে লোকটা। এই জায়গায় গিয়ে কি সে এই গাছ আর পানির উৎসটা পাবে? পাবে না। এই জিনিসটাই হচ্ছে মরিচিকা।
তো নেক্সটে যাই, একগুচ্ছ অপটিক্যাল ফাইবারকে কি বলে? এটা কি বলে? এটা হচ্ছে তোমার আলোকনল। আলোকনল। তারপর হচ্ছে অপটিক্যাল ফাইবারে কোন ঘটনা ঘটে? প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অবভিয়াসলি। লেন্সের ক্ষমতা ও ফোকাস দূরত্বর সম্পর্ক কি? পি ইজ ইকুয়াল টু 1/f। তারপর প্লাস 5D ক্ষমতা বিশিষ্ট লেন্সের ফোকাস দূরত্ব কত? 1/5, তার মানে হচ্ছে 0.2 মিটার। 0.2 মিটার কোথায়? এই তো। কোন লেন্সের ক্ষমতা 1/a ডায়োপ্টার হলে তার ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার? আচ্ছা, মানে আমার পি বলে দিছে 1/a, তাহলে এফ সমান কত? আমরা জানি পি ইজ ইকুয়াল টু 1/f। সো এটার সাথে এটা যদি তুলনা করি তাহলে কি বুঝবো? যে এ আর এফ দুইটা হচ্ছে একই জায়গার মানুষ, তার মানে এফ সমান এ, তার মানে এ সেন্টিমিটার। তারপরে কোন লেন্সে আপতিত আলোক রশ্মি কতবার প্রতিসরিত হয়? কোন একটা লেন্স, সেটার মধ্যে আলোক রশ্মি কয়বার প্রতিসরিত হয়? আচ্ছা দেখো তো, এই যে ধরো এটা একটা লেন্স, এইখান দিয়ে ধরো একটা আলো আসতেছে, আলো আসার সময় এই জায়গায় একটা প্রতিসরণ করলো। ধরো এটা তো হালকা মাধ্যম, এটা তো ঘন মাধ্যম। ঘন মাধ্যমে যাওয়ার সময় কি একটু অবিলম্বের কাছাকাছি চলে আসবে, ধরো এইভাবে গেল, কাছে আসলো। এই জায়গায় আসার পরে সেম হালকা থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, ঘন থেকে হালকায় যেতেছে, তখন আবার সরে যাবে এইভাবে, এরকম। তাহলে কি হইলো দেখো তো, দুইবার প্রতিসরণ এলো না? এই জিনিসটাই হচ্ছে তোমার লেন্সে হয়। কোন অবতল লেন্সের ফোকাস দূরত্ব 2 মিটার হলে ক্ষমতা কত? আচ্ছা, সো আমার এফ বলে দিচ্ছে 2 মিটার, তো আমরা বলতে পারি পি ইজ ইকুয়াল টু 1/f, দ্যাট মিনস 0.5। তারপরে বলে দিছে কি অবতল, অবতল মানে মাইনাস হবে, মাইনাস 0.5 এফটা। তারপরে কোন উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 10 সেন্টিমিটার হলে এর ক্ষমতা কত? তার এফ সমান হচ্ছে কত? 0.1 মিটার বলে বুঝাই দিতেছে, 10 সেন্টিমিটার। তাইলে পি সমান হচ্ছে 1/f, 1/0.1, তাহলে কত হইলো? 10 হইলো। এই জায়গায় দেখো তো, উত্তল বলছে না অবতল? উত্তল বললে অবশ্যই প্লাস হবে এবং 10 বরাবর। মায়োপিয়া রোগী কামালের লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20, ওই লেন্সের ক্ষমতা কত? ওকে, মায়োপিয়া রোগীর অর্থ কি? মায়োপিয়া মানে হচ্ছে তার হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি বলতে কি বোঝায়? ধরো এই যে তোমার চোখ, এই চোখের আলো যে আসতেছে সেটা এরকম ইয়াতেই দেখো আগেই তোমার ইয়ে হইতেছে, মিলে যেতেছে, তোমার এই জায়গায় পড়তেছে না। তো এই জায়গায় পড়ার জন্য কি তার একটু অপসারী করতে হবে, ঠিক না? অপসারী করার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করব? এই যে এটা কি লেন্স? এটা হচ্ছে অবতল লেন্স। কারণ অবতল লেন্সের জন্য ক্ষমতা কি হয়? মাইনাস হয়। এবং ফোকাস দূরত্ব যেহেতু 20 সেন্টিমিটার বা 0.2 দিয়ে দিছে, তার আমরা কি করব? পি সমান হচ্ছে 1/0.2, যেটা হবে 5। 5 ডায়োপ্টার কিন্তু অবতল লেন্স, তার মানে মাইনাস 5, ঠিক না? তারপরে হচ্ছে 30 নম্বর প্রশ্ন বলতে হচ্ছে বিবর্ধক কাচে কোন লেন্স ব্যবহার করে? বিবর্ধন কাচের জন্য কি করে? উত্তল লেন্স ব্যবহার করে। তোমরা অবশ্যই দেখছো যে ম্যাগনিফাইং গ্লাসগুলা, যে ম্যাগনিফাইং গ্লাসগুলা যেগুলা থাকে, দেখবা যে মাঝখানে তোমার উঁচা থাকে একটু, বুঝছো? মাঝখানে উঁচা এবং পাশ দিয়ে চিকন, এটি হচ্ছে তোমার উত্তল লেন্স। তারপর হচ্ছে কি, যে লেন্সের প্রধান ফোকাস কয়টি? লেন্সের তোমার প্রধান ফোকাস দুইটা থাকে, কারণ দুইটা বৃত্ত দিয়ে তোমার একটা লেন্স হয়, এই যে। তাহলে এখানে একটা ফোকাস হতে পারে, এখানে একটা ফোকাস, এরকম। তারপর হচ্ছে কোন লেন্সের ক্ষমতা প্লাস এইচডি, লেন্সটি তার উপর আপতিত আলোক রশ্মিগুচ্ছকে কি পরিণত করবে? ফার্স্টে প্লাস দেখে বুঝে ফেলেছি যে এটা হচ্ছে কি উত্তল লেন্স। উত্তল লেন্স কি করে? উত্তল লেন্স হচ্ছে এরকম আসলে এটা নামায় দেয়। নামায় দেওয়া মানে কি করে? অপসারী করে নাকি অভিসারী করে? যে অভিসারী করে, সরি কি ইয়া হবে না, হ্যাঁ অভিসারিত, অভিসারী করে। আর যদি সাড়া দিত তাহলে তো অপসারী। তাহলে চোখের কোন অংশ নির্দিষ্ট সীমার মধ্যে চারদিকে ঘুরতে পারে? আচ্ছা, নির্দিষ্ট সীমার মধ্যে চারদিক ঘুরতে পারে কোন জিনিসটা বলো তো? এটা হচ্ছে অক্ষিগোলক। এই যে গোল জিনিসটা পুরোটাই কিন্তু নড়তে পারে। তারপর হচ্ছে শ্বেতমণ্ডলের সামনের অংশের নাম কি? শ্বেতমণ্ডল, শ্বেতমণ্ডলের সামনের অংশের নাম কি? সেটা হচ্ছে তোমার কর্নিয়া। কর্নিয়া কোনটাকে বলে? এই যে ধরো একটা অক্ষিগোলক, এই অক্ষিগোলকের এই যে তোমার এটা এই অংশ, এটা হচ্ছে তোমার শ্বেতমণ্ডল। শ্বেতমণ্ডলের সামনে যে অংশ, এটা হচ্ছে তোমার কর্নিয়া। আমরা যদি ফার্স্ট চিত্রের মধ্যে দেখতে পারি, এখানে এখানে দেখো তো কর্নিয়া কোনটা? এই যে এই অংশ হচ্ছে কর্নিয়া, আর এটা হচ্ছে তোমার শ্বেতমণ্ডল, বুঝছো?
তারপর হচ্ছে তোমার চোখের কোন অংশ অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে, মানে তোমার প্রতিফলন হইতে দিব না, সেই জিনিসটা কার কাজ? এই যে তোমার কৃষ্ণমণ্ডল। কৃষ্ণমণ্ডল কি করে? আলোটাকে শোষণ করে নেয়। তারপর হচ্ছে চক্ষু লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ কে নিয়ন্ত্রণ করে? যতটুকু আলো ঢুকবে নাকি ঢুকবে না, মানে ওই আলোটাকে নিয়ন্ত্রণ করে কে? তোমরা দেখবা যে এটা যদি একজনের চোখ হয় তাহলে এটা হচ্ছে তোমার কর্নিয়া। এই কর্নিয়ার বাইরে দেখবা ইয়া থাকে, তোমার কালার একটা ইয়া থাকে, অংশ থাকে। এই অংশের নাম কি? আইরিশ। এটা কখনো ছোট হইতে পারে, বড় হইতে পারে। এই যে ছিদ্রটারে বড় ছোট করার যে একটা তোমার পাওয়ার আছে, এই পাওয়ার কার থাকে? আইরিশের। এবং এই পাওয়ারের মাধ্যমে কিন্তু আলোটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। সো এটা আইরিশ। কোন লেন্সের ফোকাস দূরত্ব যদি 0.1 মিটার হয় তাহলে ক্ষমতা কত? আবারও পি ইজ ইকুয়াল টু 1/f, তার মানে কত হচ্ছে? 10 ডায়াপ্টার। অশ্রু বলতে কি বোঝায়? অশ্রু হচ্ছে একটা তরল পদার্থ অবভিয়াসলি, কিন্তু এটা তো বোঝায় না। তো অশ্রু আসলে কি, অ্যাকুয়াস নাকি ভিট্রিয়াস, সেই প্রশ্ন আসতেছে। তো এটা হচ্ছে তোমার অ্যাকুয়াস হিউমার, অশ্রু। কর্নিয়া ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে যে লবণাক্ত জলীয় পদার্থ থাকে তাকে কি বলে? কর্নিয়া আর চক্ষু লেন্স, এই যে তোমার কর্নিয়া আর এই যে হচ্ছে চক্ষু লেন্স, তাহলে এর মাঝখানে কিছু একটা থাকে, ওটাকে কি বলে? ওটা বলা হয় অ্যাকুয়াস হিউমার। আর পরে যে অংশটুকু থাকে ওটাকে বলা হয় ভিট্রিয়াস হিউমার। কোষের কোন অংশ একত্র অভিসারী লেন্সের কাজ করে? এই যে তোমার লেন্স যেটা, সেটাই তো। এখানে তোমার কি আছে? চোখের কোন অংশ একত্র অভিসারী লেন্সের কাজ করে? আচ্ছা, তো কর্নিয়া অবশ্যই হেল্প করে, চক্ষু লেন্স তো অবশ্যই একদম, এটা তো দরকারই দরকার। তারপর হচ্ছে অ্যাকুয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, সবাই মিলেই দেখো তো। এটা হচ্ছে ফার্স্টে কর্নিয়া, সে একটা প্রতিসরণ করে, তারপরে ভিতরে আছে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, তারপর হচ্ছে লেন্স, তারপর হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই পুরো অংশটুকু মিলেই তো হচ্ছে গিয়া লেন্সের কাজটা করতেছে। তার মানে কি সবগুলাই না? সবগুলা। তারপর হচ্ছে রেটিনা ও চক্ষু লেন্সের মধ্যবর্তী স্থানে যে জেলি পদার্থ থাকে তাকে কি বলে? আচ্ছা দেখো তো, রেটিনা আর চক্ষু লেন্স বলছে না? আমরা জানি কর্নিয়া এবং যে লেন্সটা আছে এই মাঝখানে থাকে হচ্ছে অ্যাকুয়াস হিউমার, তারপরে এখানে হচ্ছে চক্ষু লেন্স, আর এখানে হচ্ছে রেটিনা। এখানে কি থাকে? এখানে থাকে ভিট্রিয়াস হিউমার। হয়ে আছে এইটা। স্বাভাবিক চোখের দূরবিন্দু কত? 25 সেন্টিমিটার। মানে সে হচ্ছে 25 সেন্টিমিটারের কাছে আসলে সেটা ঝাপসা দেখতে পায়, বাট যখন তোমার চোখের সমস্যা হবে তখন এটা হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তারপরে হচ্ছে আহ চোখের নিকট বিন্দু চোখ থেকে কত দূরে অবস্থিত? আচ্ছা ওয়েট, এখানে তো তোমার দূরবিন্দু বলছে, ঠিক না? মানে একদম একটা মানব চোখ সর্বোচ্চ কত দূরত্ব দেখতে পায়? মানব চোখ তো সেই চাঁদও দেখতে পায়, সেই দূরের অনেক গ্রহ নক্ষত্র সবই দেখতে পায়। তার মানে কি তার কোনো লিমিট আছে? সে তো অনেক দূর পর্যন্ত দেখতে পায়, অসীম দূরত্ব দেখতে পায়। আর কাছের বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার দেখতে পায়। চোখের কোন কোষ ক্ষীণ আলোতে সাড়া দেয়? আমরা জানি কোন কোষ সে কিন্তু কালার দেখতে পায়, এবং ক্ষীণ আলোর জন্য না, সে হচ্ছে ভালো আলোর জন্য। আর রড হচ্ছে তোমার কম আলোতে কাজ করে। তারপর হচ্ছে আমাদের চোখের দর্শন অনুভূতির স্থায়িত্বকাল কত? এটা আমরা হচ্ছে 0.1 সেকেন্ড ধরি, বাট এটার মেইনলি হচ্ছে এরকম 0.03 সেকেন্ডের আশেপাশে। চোখের কোন অংশে আলো পড়লে মস্তিষ্কে দর্শন অনুভূতির সৃষ্টি হয়? আমরা জানি সেটা রেটিনা। চোখের আইরিশের কাজ কি? চোখের আইরিশের কাজ হচ্ছে আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা, এটা একটু আগে বুঝাইছিলাম, ঠিক না? চোখের কৃষ্ণমণ্ডলের কাজ হচ্ছে যতটুকু আলো আছে সেই আলোটার প্রতিসরণ রোধ করা। আলো যদি একটু শোষণ করে ফেলে তো প্রতিসরণটারে রোধ হয়ে যায়। আচ্ছা, চোখের কোন অংশ দিয়ে আলো চোখে প্রবেশ করে? অবশ্যই যে আছে, তোমার পিউপিলটা আছে। তোমার এই জায়গায় পিউপিলটা কোনটা? সেটা হচ্ছে তারারন্ধ্র। এই তো, পিউপিলের ইংলিশ হচ্ছে তারারন্ধ্র, বাংলা হচ্ছে তারারন্ধ্র। আচ্ছা নাইস। দুটি কোষ থাকার সুবিধা কি? দুটি কোষ, চোখের মধ্যে দুইটা কোষ। আচ্ছা সরি, প্রশ্ন তো হচ্ছে দুটি চোখ থাকার সুবিধা কি? আচ্ছা, দুইটা চোখ থাকার সুবিধা হচ্ছে বস্তুর অবস্থান জানা যায়। তো এটার উদাহরণ এইভাবে বলছিল না, যে একটা একটা হচ্ছে তোমার এই যে এরকম একটা সুই, এই সুইয়ের মাথার মধ্যে তোমার বলছে যে একটা সুতা লাগাও এক চোখ বন্ধ করে, সেটা কিন্তু খুবই কঠিন হয়ে যায়। আবার তোমাকে বলছিল যে তোমার আঙ্গুলটা দুইটা তোমার তর্জনী, ধরো এটা হচ্ছে তোমার একটা তর্জনী আর এই পাশে হচ্ছে আরেকটা তর্জনী, তোমাকে বলছিল যে লাগাই দেখাও, ঠিক না? একটু নাড়াচাড়া করে। তো তোমরা কিন্তু কেউ পারবা না। এই জিনিসটা কেন হয় না? কারণ এক চোখের মাধ্যমে আমরা আসলে এই দূরের যে একটা অনুভূতি, যে কে কত দূরত্বে আছে, ওই জিনিসটা বুঝি না।
যার কারণে ওই প্রকৃত অবস্থানটা বোঝা যায় দুইটা চোখ থাকলে, আর একটা চোখ থাকলে আমরা অবস্থান বুঝতে একটু ভুল করি। আচ্ছা, ওয়েট, প্রতিসরণ রোধ না, অ্যাকচুয়ালি এই চোখের কৃষ্ণমণ্ডলের কাজ কি, এটা তো হচ্ছে আমরা কি আলোর অভ্যন্তরীণ প্রতিফলন হবে, ঠিক না? এটা হবে আলোর প্রতিসরণ রোধ না, তো প্রতিফলন রোধ করতে হবে। তারপর হচ্ছে আমরা নেক্সট প্রশ্নে দেখে, সেটা হচ্ছে কি, স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা কত? স্বাভাবিক চোখের দৃষ্টির পাল্লা হচ্ছে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত। আচ্ছা, হাইপারমেট্রোপিয়া কি? হাইপারমেট্রোপিয়া হচ্ছে তোমার যখন লেন্সটা একটু বড় হয়ে যায়। তো এটা কি একটা চোখের ত্রুটি না? এটা হচ্ছে চোখের এক প্রকার ত্রুটি। তারপর চোখের সাহায্যে বিভিন্ন দূরত্বের বস্তু দেখা যায় কেন? বিভিন্ন দূরত্বের বস্তু দেখা যায়, সেটা কার জন্য? কারণ হচ্ছে চোখের লেন্স তোমার করতে পারে, দূরত্ব পরিবর্তন করতে পারে, ফোকাস দূরত্ব। যদি করতে না পারতো তাহলে শুধুমাত্র একটা পয়েন্টে আমরা সব ক্লিয়ার দেখতে পারতাম এবং আশেপাশে সবকিছু ঝাপসা হয়ে যেত। আচ্ছা, মৌলিক রং কি? মৌলিক রং হচ্ছে RGB, যেই তিনটা কালার আমাদের কোন কোর্স সিলেক্ট করতে পারে। সো রেড, গ্রিন, ব্লু, এটা। এবার মায়োপিয়া, ত্রুটি সম্পন্ন চোখে কোন লেন্সের চশমা ব্যবহার করে? মায়োপিয়া মানে কি? হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টির জন্য আমার কি লাগে? এই যে অভিসারী লেন্স লাগে। অভিসারীর মাধ্যমে তার একটু সরায় দেয় যাতে করে তোমার এই যে রেটিনার মধ্যে গিয়ে আলোটা পড়তে পারে, নয়তো আরেকটা আগে পড়ে যেত। এটা কি তোমার অবতল লেন্স। তারপর চোখের বীক্ষণ কোণ কি? চোখের বীক্ষণ কোণ বলতে কি বোঝাচ্ছে? দেখার যে কোণ। হ্যাঁ, অক্ষিগোলকের তোমার সেটা কি? বস্তু কর্তৃক উৎপন্ন কোণ, ঠিক না? চোখের বীক্ষণ কোণ কি? মানে বস্তুটা তোমার চোখের সাথে যে কোণ উৎপন্ন করতেছে সেটাই হচ্ছে বীক্ষণ কোণ। ক্ষীণদৃষ্টির কারণ কোনটা? ক্ষীণদৃষ্টি বা হ্রস্ব দৃষ্টি একই জিনিস। সেটা কি? অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে কিন্তু হবে, ঠিক না? যে তোমার আগে কালার এই জায়গায় এসে পড়তো, ঠিক আছে, তোমার লেন্স এখন সেম জায়গায় ফেলা গেছে, বাট তোমার অক্ষিগোলক বড় হয়ে গেছে, তোমার অক্ষিগোলক এখন এই জায়গায় চলে গেছে। তো এই আগে হয়ে যেতেছে, সো সেম প্রবলেম। তো এটা কোন কারণে হতে পারে? তোমার যে অক্ষিগোলক ব্যাসার্ধ বেড়ে যাওয়ার জন্য ক্ষীণদৃষ্টি হতে পারে। বায়ু হতে পানিতে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 30 ডিগ্রি, প্রতিসরণ কোণ 19 ডিগ্রি বলছে। তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক কত? বায়ুর সাপেক্ষে বলছে, দেখছো? তাহলে বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক ইটা দিও না, এই যে পানির প্রতিসরণাঙ্ক উইথ রেসপেক্ট টু এয়ার। তাহলে এটাকে আমরা কি বলবো? আপতন কোণের মাধ্যমে না, আপতন কোণ আর প্রতিসরণ কোণ বলে দিচ্ছি। তাহলে উপরে কি ছিল? সাইন আপতন, নিচে হচ্ছে প্রতিসরণ। তাহলে সাইন আই কত? 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বাই সাইন 19 ডিগ্রি। সেটার মান কত হয়? সেটার মান হচ্ছে 1.5357, এটা। তারপরে কখন হাইপারমেট্রোপিয়া হয়? হাইপারমেট্রোপিয়া কখন হয়? এটা হচ্ছে অভিসারী ক্ষমতা যখন কমে যায়। অভিসারী ক্ষমতা কমে গেলে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টিটা হয়ে যায়। একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষের পেছনে বসে বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পায় না, ওই শিক্ষার্থীর চোখের ত্রুটি কি হতে পারে? ওই শিক্ষার্থীর চোখের ত্রুটি হতে পারে হচ্ছে হ্রস্ব দৃষ্টি। হ্রস্ব দৃষ্টি মানে কি? সে শুধুমাত্র কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না। কি বোর্ড কি তার দূরে না? কারণ যেহেতু সে পিছনে বসে আছে, তার মানে সে দূরের জিনিস স্পষ্ট দেখতে পাচ্ছে না, তার মানে তার মায়োপিয়া। মায়োপিয়া মানেই হচ্ছে হ্রস্ব দৃষ্টি। এক বৃদ্ধ ব্যক্তি খবরের কাগজের লেখা স্পষ্ট পড়তে পারে না। দেখো তো, বৃদ্ধ ব্যক্তি খবরের কাগজ দেখতে পারে না, এর অর্থ কি? খবরের কাগজ কিন্তু একদম চোখের খুব সামনেই থাকে, মানে একদম কাছে। তার মানে সে কাছের জিনিস দেখতে পায় না, তার মানে কি? তার দীর্ঘদৃষ্টি। এই দীর্ঘদৃষ্টির নামই কি? হাইপারমেট্রোপিয়া না? তারপরে মাধ্যমের প্রতিসরণাঙ্কের সাথে আলোর ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির একটা সম্পর্ক আছে। আচ্ছা, থাকলো। সেটা এখন কি এটা বলছে? আচ্ছা, ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সি। দেখো তো একটা জিনিস, আমরা জানি v ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, মানে আলোর বেগ c ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, এটা। এখন এই c এর সাথে আমরা যদি মিউ হিসাব করি, এটা কিন্তু পারস্পর ব্যস্তানুপাতিক। আমরা দেখছি যে মিউ অফ a মিউ অফ b ইজ ইকুয়াল টু c অফ তোমার কি b বাই c অফ a, এরকম ছিল। তাহলে আমরা বলতে পারি যে f অফ b ল্যামডা অফ b, তাহলে f অফ a ল্যামডা অফ a, এরকম বলতে পারি। এখন কি বলছে? যে এর সাথে যখন ল্যামডার সম্পর্ক, সেটা হচ্ছে তোমার কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। মিউ এর সাথে ল্যামডার ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা কারেক্ট। তারপরে এফ এর সাথে কি? এফ এর সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে কি? এটাও কারেক্ট। তার মানে ক উভয় কারেক্ট হচ্ছে।
তারপর হচ্ছে পানির প্রতিসরণাঙ্ক 1.33 হলে পানিতে আলোর বেগ কত? এটা কি তুমি জাস্ট আলোর বেগ যেটা 3 × 10⁸, এটাকে এই প্রতিসরণাঙ্ক দিয়ে 1.33 দিয়ে ভাগ করে দিবা, দেখবা কত হইব? এই যে 2.26 এটা আসবে। ক্রান্তিকোণ এবং প্রতিসরণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্দেশক সমীকরণ কোনটা? ক্রান্তিকোণ আর প্রতিসরণাঙ্ক। সেটার জন্য কোনটা সেটা হচ্ছে তোমার সরি এই যে খ, এটা ইজ ইকুয়াল টু 1/sin θc। আমরা জানি যে এটা সমান উপরে হচ্ছে আপতন কোণ, নিচে হচ্ছে প্রতিসরণ কোণ, না? তাইলে আমরা বলি যে ইটা অফ এ বাই ইটা অফ বি ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। এটা তো আমাদের আপতন কোণ একটা কিছু হবে এবং প্রতিসরণ কোণ হবে হচ্ছে 90°। তাহলে এটার মান হয়ে গেল হচ্ছে 1। তো আমরা কি বের করতে চাইতেছি যে কোন একটা মাধ্যমের কি বের করব? প্রতিসরণাঙ্ক বের করব, এবং প্রতিসরণাঙ্কের সাথে এই যে সাইন আই এর একটা সম্পর্ক থাকবে। তাহলে সাইন আই সমান কি আছে? সাইন এন অফ এ বাই এন অফ বি। তাহলে এখান থেকে আমি যদি বলি তাহলে এন বি বাই এটা বি বাই এটা এ ইজ ইকুয়াল টু 1/sin আই। এই হলো অবস্থা। এখন এটাকে আমরা কি বলবো? এ এর সাপেক্ষে বি এর প্রতিসরণাঙ্ক এ ইটা বি ইজ ইকুয়াল টু 1/sin। এবার আইটাকে আমরা থিটা সি বলে দিতে পারি, কারণ এটাই তো হচ্ছে সংকট কোণ। এইটা হলো সমীকরণ। এই সমীকরণটা কিন্তু এই যে দেখো, এটা কোন মাধ্যমের ইটা 2 ইজ ইকুয়াল টু √3 এবং তরঙ্গের এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে মিউ ইজ ইকুয়াল টু √2 প্রবেশ করলো, তাহলে তার তরঙ্গের দৈর্ঘ্যের পরিবর্তন কেমন হবে? দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে আলোর কি সম্পর্ক? সরি, ইটার কি সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক না? কিন্তু একটা জিনিস জানো যে আলোর ক্ষেত্রে যখন এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যায় তখন কিন্তু তার শক্তিটা চেঞ্জ হয় না। দ্যাট মিনস যে তার এই ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জেবল না, ফ্রিকোয়েন্সি ফিক্সড, তার মানে একদম কাটাকাটি। সো মিউ এফ বাই মিউ বি ইজ ইকুয়াল টু ল্যামডা বি বাই ল্যামডা এ। এই মাধ্যমটা তারা মেনে চলবে। তো আমরা যখন এটার মধ্যে মান বসাই দিব, তো আমরা 1 2 দিয়ে যদি প্রকাশ করি, এটা কি বলছে যে মিউ 1√3 থাকলো এটা, তারপরে মিউ 2 বলছে √2, √3 বাই √2 ইজ ইকুয়াল টু বলছে যে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কেমন হবে। সো এটা আমরা 2 বলতাছি, এটা 1 বলতাছি। তাইলে দেখো তো এই সংখ্যা উপরে হচ্ছে √3, নিচে হচ্ছে √2, এই সংখ্যাটা কি একের চেয়ে বড় না? একের চেয়ে বড় না? তার মানে এই ল্যামডা 2 ইজ ইকুয়াল টু একের চেয়ে বড় একটা সংখ্যা x ইন্টু ল্যামডা 1। তার মানে কি ল্যামডা 2 ল্যামডা 1 এর চেয়ে বড়। তার মানে কি ইয়াটা বাড়তেছে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়তেছে, এবং সেটা কত গুণ? এই দেখো √3 বাই √2 গুণ। এটা কই? এই দেখো 73 এর তোমার ক নাম্বারই আছে। কাচের ক্রান্তিকোণ 60°, তাহলে প্রতিসরণাঙ্ক কত? ইজি না? এটা কি করবো? এই যে 1/sin 60°, 2 সরি sin 60° মান কত? √3/2, ঠিক না? তাহলে হচ্ছে 1/√3/2। এটা কি দাঁড়ায়? 2/√3। এটা সেটা কোথায় আছে? এটার আনসার হচ্ছে যেরকম 1.155। তারপরে প্রতিসরণাঙ্ক কিসের উপর নির্ভর করে? প্রতিসরণাঙ্ক অবশ্যই আলোর বর্ণের উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তার মানে কি উভয় উভয়। এই জিনিসটা কোথায় পাওয়া যায় বলতো? স্নেলের সূত্র ছিল একটা, খেয়াল করতে পারো কিনা জানি না। দেখো, প্রতিসরণাঙ্কের একটা সমীকরণ ছিল, ওই স্নেলের সূত্রের মাধ্যমে আমরা পাইছিলাম। স্নেলের সূত্রের মধ্যে বলছিল একটা নির্দিষ্ট বর্ণের আলো, তারপরে নির্দিষ্ট মধ্যে দুটি মাধ্যমের জন্য আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত একটি ধ্রুব সংখ্যা। ওই সূত্রটা থেকে তো আমরা বলছিলাম যে এই ধ্রুব সংখ্যাকেই বলা হয় প্রতিসরণাঙ্ক। তার মানে কি আলোর বর্ণ একটা ফ্যাক্ট, তারপরে মাধ্যমের প্রকৃতি একটা ফ্যাক্ট, এই জিনিসগুলো বলে দেওয়া থাকে। তারপরে দেখতেছি যে বেনজিনে আলোর বেগ হচ্ছে 2 × 10⁸ মিটার/সেকেন্ড। তারপরে বলতেছে যে কেরোসিনে আলোর বেগ কত, যেখানে তাদের প্রতিসরণাঙ্কের অনুপাত দিয়ে দিছে আর কি। ওকে, তার মানে বেনজিনের সাপেক্ষে কেরোসিনের অনুপাত মানে কি? বেনজিন ইটা কেরোসিন ইজ ইকুয়াল টু 0.96। এবং এটাকে যখন আমরা আলোর বেগের সাপেক্ষে দেখবো তখন কি হবে? সি নিচে হবে তোমার কি সি অফ সি, নিচে হবে, উপরে হবে সি অফ বি, এরকম। তাহলে কি আছে তোমার? এটার কোনটার বেগ দেওয়া আছে? বেনজিনের বেগ দেওয়া আছে, উপরে হচ্ছে 2 × 10⁸, নিচে এটা আমরা বের করতে চাই হচ্ছে এক্স। তাহলে এক্স সমান কত?
এই যে 0.96 দিয়ে 2 × 10⁸ দিয়ে 8 কে ভাগ করে দিব। তো ভাগ করলে কত আসবে? ভাগ করলে আসবে হচ্ছে যে 2.08 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তারপর হচ্ছে এ ইটা বি, এটা গ্রেটার দেন 1 বলছে। তাহলে আলোর সাপেক্ষে ঘন কোন মাধ্যম? আচ্ছা, এ ইটা বি গ্রেটার দেন বলতে কি বুঝাইতেছে? যে এ ইটা বি সমান তো আমরা বুঝি উপরে হচ্ছে ইটা অফ বি, নিচে হচ্ছে ইটা অফ এ। হ্যাঁ, এখন এই সংখ্যাটা 1 এর চেয়ে বড়, তার মানে নিচের এই সংখ্যাটা এটার চেয়ে ছোট, এটা বুঝাইতেছি। এইটা ছোট, এটা বড়, যার কারণে সংখ্যাটা 1 থেকে বড় হয়েছে। তো এখানে ঘনকে, এই উপরের বিটা ঘন না, তার মানে হচ্ছে বি মাধ্যম ঘন। তারপরে হচ্ছে 78 নম্বর প্রশ্ন দেখি যে পানি ও কাচের প্রতি স্বর্ণাঙ্ক যথাক্রমে 4/3 × 3, আর ওইটা হচ্ছে কাচেরটা 3/2। তাহলে কাচের সাপেক্ষে, পানির সাপেক্ষে কাচের প্রতি স্বর্ণাঙ্ক। সো ওয়াটার ইটা অফ কি গ্লাস, ইটা অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, এটা সমান কত? উপরে হচ্ছে ইটা অফ গ্লাস, নিচে হচ্ছে ইটা অফ ওয়াটার। তো গ্লাসের কত? গ্লাসের হচ্ছে 3/2, নিচে হচ্ছে 4/3। তাহলে হচ্ছে যদি ইয়ে করে দিই, তোমার আর গুণ করি, তাহলে কত আসে? 9/8। সো 1 পয়েন্ট সামথিং, এই তো 9/8 আছে। তারপরে কি আছে যে পানি থেকে আলো হীরকে 60° কোণে আপতিত হলে কত কোণে প্রতিসরিত হবে? আচ্ছা, পানি থেকে আলো হীরকে 60° কোণে আপতিত হচ্ছে, তাহলে কত কোণে প্রতিসরিত হবে? এখানে বইটা দিছে কি 1.34 আর 2.4, এদের হচ্ছে তোমার পানি আর হীরকের প্রতিসরণাঙ্ক। এই যে দেখছো, হীরার প্রতিসরণাঙ্ক 2.4, এটা যদি তুমি জানো তাহলে ওই জায়গায় ক্রান্তিকোণটা তুমি বের করতে পারবা, 24° না 26°, ওইটা। এই জায়গায় আমরা এই মাঠটা করে ফেলাই। এই জায়গায় বলে দিছে যে পানি আর হীরার ক্ষেত্রে আমরা তো জানি একটা সূত্র আছে, স্নেলের সূত্র পাইছিলাম, n1 sin θ1 = n2 sin θ2। এটার মধ্যে বসাই দিব। ফার্স্টে ধরি এটা হচ্ছে পানি, তাহলে পানির জন্য এটা হচ্ছে 1.34 এবং কোণ হচ্ছে 60°। ইটা 2 হচ্ছে 2.4, আর এখানে কোণ আমরা বের করতে চাই। তাহলে এটা ক্যালকুলেশন করলে কি আসবে? এটা করা তো আসলে খুব কষ্ট হবে না। sin 60° মানে হচ্ছে √3/2, গুণটুন করলে মান আসবে হচ্ছে 28.91°। এই তো। তো এমসিকিউ এইটুকুই ছিল। তারপরে হচ্ছে তোমার কিছু ম্যাথ প্রবলেম আছে, এগুলা হয়তো আমরা নেক্সট কোনো দিন দেখে ফেলবো। তো আজকের মতো থাক, থ্যাংক ইউ।